S-400 মোতায়েন করল ইরান। নেতানিয়াহুর কলিজায় হাত দিয়ে ফেলল তেহরান। ইরান গত সপ্তাহে রাশিয়ার অত্যাধুনিক S-400 ট্রাইউবস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমবারের মতো মাঠে নিয়েছে, যা ইরানকে আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। রাশিয়ার কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর ইরান এখন আঞ্চলিক প্রতিরক্ষা শক্তি হিসেবে আরো শক্তিশালী হয়ে উঠেছে। শুধু রাশিয়াই নয়, তাদের পরম মিত্র চীনের কাছেও অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে ইরান। এই ঘটনার পর কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে যেন চিন্তার ভাঁজ। একটুখানি সুযোগ পেলেই ইরানে হামলার জন্য ওঁত পেতে থাকে ইসরায়েল। যদিও বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানি মুসলিমদের কাছে পাত্তা পায় না দখলদাররা, যার প্রমাণ সম্প্রতি ঘটে যাওয়া ইরান ইসরায়েল সংঘাত। সেই যুদ্ধে আগ বাড়িয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে উল্টো ইরানের মুহুর্মুহু সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে সমগ্র ইসরায়েল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে থেমে যায় এই সংঘাত। এদিকে সম্প্রতি নিযুক্ত করা রাশিয়ার তৈরি S-400 একটি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা 400 কিলোমিটার পর্যন্ত শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। এর প্রতিরক্ষা পরিসর এতটাই বিস্তৃত যে এটি দূরবর্তী লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে সক্ষম, যা ইরানকে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করবে। রাশিয়ার কাছ থেকে S-400 নিয়ে ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে ইরানের নিরাপত্তা নীতিকে পরিবর্তন করে ফেলতে পারে। ইরান তার সামরিক সক্ষমতা বাড়ানোর সাথে সাথে ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, যেন ঠিক নেতানিয়াহুর কলিজায় হাত দিয়ে ফেলেছে ইরান। নির্লজ্জ বেহাইয়া নেতানিয়াহুর যদি কাণ্ডজ্ঞান থেকে থাকে, তাহলে হয়তো আর কখনোই ইরানে হামলার পায়তারা করবে না। রাশিয়ার S-400 মোতায়েনের পর ইরান ইসরায়েলের চেয়েও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্র কিয়েভ পোস্ট। ইরানে হামলা হলে তেল আবিব হবে ভুতুড়ে নগরী, ইরানি ধর্মীয় নেতার হুঙ্কার। ইরানের ওপর নতুন আগ্রাসন চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে তেহরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র আবার আক্রমণের শিকার হলে তেল আবিব ভুতুড়ে শহরে পরিণত হবে। শুক্রবার 1 জুলাই জুমার নামাজের খুতবায় আয়াতুল্লাহ সাইদ আহমদ খাদামি এই কথা বলেছিলেন। তিনি ইসরায়েলি নেতাদের সতর্ক করে তিনি বলেছেন, যদি তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করো অথবা তোমাদের উন্মাদনার পুনরাবৃত্তি করো, তাহলে আমরা ধ্বংসাত্মক অভিযানের মাধ্যমে ইসরায়েলকে চূর্ণ বিচূর্ণ করে দেব এবং তেল আবিবকে একটি ভুতুড়ে শহরে পরিণত করব। গত জুন মাসে শুরু হওয়া ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের সময় ইরানি জনগণের ঐক্যের প্রশংসাও করেছেন আয়াতুল্লাহ খাতামি। তিনি বলেছিলেন, শত্রুদের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় ইরানি জনগণ যা দেখিয়েছিল তা ছিল ইসলামী দেশ থেকে বিশ্বজুড়ে প্রেরিত একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। এটি ছিল ঐক্য ও সংহতির কণ্ঠস্বর, যা বিশ্বকে ঘোষণা করেছিল, যদি ইরান শত্রুর লক্ষ্য বস্তুতে পরিণত হয়, তাহলে জনগণ শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে দাঁড়াবে। 13 জন ইসরায়েল ইরানে আক্রমণ করে। কয়েকদিনের হামলায় ইরান জুড়ে 1000-এরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারও ছিলেন। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি এই আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানায়, অধিকৃত অঞ্চলগুলোর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। গাজায় অনাহারের প্রতিবাদে অনশনে ইতালির 7 শতাধিক ডাক্তার নার্স। মধ্য ইতালির টাস্কান অঞ্চলে 700 জনেরও বেশি ডাক্তার নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের গণহত্যা এবং ইচ্ছাকৃতভাবে অনাহারের প্রতিবাদে প্রতীকী অনশন শুরু করেছে। ইতালি সংবাদপত্র করিমের ফিওরেন্টিনার তথ্য মতে, আন্দোলনকারীরা মঙ্গলবার থেকে তাদের অনশন শুরু করেছে। টাস্কানি জুড়ে 40টিরও বেশি হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্রে কাজের বিরতির সময় দুপুরের খাবার এড়িয়ে পালাক্রমে তারা অনশন পালন করেন। গাজার বেসামরিক নাগরিকদের সাথে সংহতি প্রকাশ করায় তারা এই অনশনে যোগ দিয়েছেন। চিকিৎসা কর্মীরা ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন। তারা গাজার পরিস্থিতিকে নিয়মতান্ত্রিক গণহত্যা এবং অনাহারের অভিযান হিসেবে বর্ণনা করেছেন। অনশনকারীরা যেখানে কাজ করেন সেই স্বাস্থ্যসেবা কেন্দ্রের বাইরে নিজেদের ছবিও শেয়ার করেছেন। এক বিবৃতিতে আয়োজকরা বলেছেন, গাজার ট্র্যাজেডির মুখে আমরা চুপ থাকতে পারি না। 21 মাসের যুদ্ধ এবং বহু শিশু সহ 60 জনেরও বেশি মৃত্যুর পর মানুষ এখন ক্ষুধায় মারা যাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েলি সরকার গণহত্যা চালাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে পুরো জনসংখ্যাকে অনাহারে রাখছে। তারা আরো জানান, এই কর্মসূচি ইতালি জুড়ে পালন করা হচ্ছে এবং এটি মানবাধিকার আন্দোলনের নেতৃত্বে পরিচালিত একটি বৃহত্তর প্রচারণার অংশ। ইসরায়েলি আক্রমণের জন্য কিছু ইউরোপীয় দেশের দেওয়া রাজনৈতিক এবং সামরিক সহায়তাকে
তারা প্রত্যাখ্যান করেছে। তুরস্কের সহায়তায় গ্রেটার বাংলাদেশ মানচিত্র নিয়ে উদ্বিগ্ন ভারত, নজর রাখছে নিবিড়ভাবে। বাংলাদেশের উপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার 1 আগস্ট ভারতের পার্লামেন্ট লোকসভার বর্ষাকালীন অধিবেশনে জয়শঙ্করকে বিজেপির এক এমপি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী তথাকথিত গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। জবাবে জয়শঙ্কর বলেন, ভারত এই ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই মানচিত্রটি মধ্যযুগের বাংলার একটি মানচিত্র। ওই মানচিত্রটি 2025 সালের 14 এপ্রিল 1 বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীতে দেখানো হয়। ইসলামপন্থী গোষ্ঠীর কোনো যোগসাযোগ নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতিটি বিষয়ে তার দেশ নজর রাখছে। এছাড়া ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত অধিকাংশ কূটনৈতিক কর্মকর্তা এবং তাদের পরিবারকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার 31 জুলাই সন্ধ্যায় একটি গুরুতর নিরাপত্তা হুমকির প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হিব্রু সংবাদ মাধ্যমগুলো। অপ্রত্যাশিত এই পদক্ষেপে আবুধাবিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এবং দুবাই কনসুলেট জেনারেলে কর্মরত অধিকাংশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রদূত ইওসি শেলি সব শেষে দেশটি ছাড়বেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, কর্মীদের উদ্দেশ্যে জারিকৃত নিরাপত্তা নির্দেশনা নিয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করে না। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে সতর্কতা বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের উপর সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়েছে, বিশেষ করে ধর্মীয় উৎসব বা ছুটির সময়। পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ইরান, হামাস, হিজবুল্লাহ এবং বৈশ্বিক জিহাদি সংগঠনগুলো ইসরায়েলের স্বার্থকে লক্ষ্য করে আঘাত হানার তৎপরতা জোরদার করছে। এমন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সর্বশেষ ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। পরিষদ আরো জানিয়েছে, সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের সাফল্যের পর পাল্টা হামলার প্রবণতা বেড়েছে। সেই সঙ্গে গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল বিরোধী উস্কানিও নাটকীয়ভাবে বেড়েছে। বর্তমানে ইসরায়েল গাজার জনগণের বিরুদ্ধে একটি পরিকল্পিত অনাহার অভিযান চালাচ্ছে বলে আন্তর্জাতিক মহল দাবি করেছে। গাজা থেকে আসা মর্মান্তিক ছবি বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ এবং সমালোচনার সৃষ্টি করেছে। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকিতে কেন্দ্র করে রাশিয়ার আশপাশে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের হুমকিমূলক মন্তব্যকে তিনি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। পোস্টে ট্রাম্প লেখেন, এই ধরনের উস্কানিমূলক এবং বোকামিপূর্ণ মন্তব্য শুধু কথার কথা নাও হতে পারে। এই বিবেচনায় আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছি। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যেন ভুলে না যায় সোভিয়েত যুগের শেষ অস্ত্র প্রয়োগের সক্ষমতা এখনো মস্কোর হাতে আছে। এই মন্তব্যের পরপরই ট্রাম্পের তরফে আসে জবাব, যা বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে আলোড়ন তুলেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে ওয়াশিংটনের এক প্রকার সিগন্যালিং হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদিও এটি সরাসরি সংঘর্ষের সূচনা নয়, তবে এর মাধ্যমে ট্রাম্প মূলত রাশিয়ার প্রতি কড়া বার্তা দিয়েছেন যে হুমকির ভাষা বরদাস্ত করা হবে না। বর্তমানে বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। এই প্রেক্ষাপটে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর এমন পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের জন্ম নিচ্ছে। দক্ষিণ চীন সাগরে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে চীন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ছবি। প্রায় 3200 হেক্টর এলাকা জুড়ে সামরিক ঘাঁটি গড়ে তোলা হয়েছে। চীনের তৈরি সামরিক ঘাঁটিতে রয়েছে পারমাণবিক বিমান উৎক্ষেপণের ক্ষমতা। সম্প্রতি এক নতুন স্যাটেলাইট চিত্র সামনে এসেছে। তারই ভিত্তিতে শুক্রবার এই সামরিক ঘাঁটি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। যে স্থানে চীন তার সামরিক ঘাঁটি গড়ে তুলেছে সেটি মূলত একটি দ্বীপ, নাম মিসচিফ রিফ। এটি একটি কৃত্রিম উপায়ে তৈরি দ্বীপ, আর এই দ্বীপেরই স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত ছবিতে সামরিক ঘাঁটির যে ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে একটি নগরের মতন অবকাঠামো তৈরি করা হয়েছে। তার মধ্য দিয়ে দিয়েছে বিস্তৃত রানওয়ে, রয়েছে ক্ষেপণাস্ত্র রাখার স্থান, বিশাল আকারের উড়োজাহাজ সহ বিভিন্ন সামরিক সুবিধা।
ANTI এর পরিচালক গ্রেগরি পোলিং অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে বলেছে, চীনের তৈরি এই সমস্ত সামরিক ঘাঁটিতে রয়েছে সমস্ত রকমের সুবিধা। তার মধ্যে রয়েছে বন্দর, বিশাল রানওয়ে, 72টিরও বেশি যুদ্ধবিমান হ্যাঙ্গার, মাটি থেকে আকাশে এবং জাহাজে ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং রাডার। চীনের এই সামরিক ঘাঁটি ভারতের ঘুম হারাম করে দিচ্ছে। চীন প্রায় গোটা দক্ষিণ চীন সাগরেই সার্বভৌমত্ব দাবি করে এসেছে বরাবর। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন এবং তাইওয়ান। 2018 সালে চীনের এই দাবিকে স্বীকৃতি দিতে অস্বীকার করে আন্তর্জাতিক আদালত। আদালতের রায়কে কার্যত প্রত্যাখ্যান করেছিল বেইজিং। চীনের দাবি এই সামরিক সম্প্রসারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য। যদি চীনের দাবিকে এশিয়ার কোনো দেশই মেনে নেয়নি, বরং বরাবরের মতো বিরোধিতাই করেছে। স্যাটেলাইটের ছবি বলছে, গত মে মাসে বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জে চীন তার সবচেয়ে শক্তিশালী এবং উন্নত মানের বড় দুটি বিমান অবতরণ করিয়েছে। বর্তমানে চীন এই প্যারাসেল দ্বীপপুঞ্জে 20টি এবং স্প্রাটলি দ্বীপপুঞ্জে 7টি অবস্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে স্যাটেলাইট চীনের চিত্রের বিষয় নিয়ে চীন এখনো নিজে কোথাও বিবৃতি দেয়নি। বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ইসরায়েলি লেখক এবং শান্তিকামী ডেভিস গ্রসম্যান গাজার চলমান যুদ্ধকে স্পষ্ট ভাষায় গণহত্যা বলে আখ্যা দিয়েছে। তার ভাষায় তিনি এই শব্দটি ভগ্ন হৃদয়ে এবং গভীর বেদনার সঙ্গে ব্যবহার করতে বাধ্য হয়েছেন। ইটালির দৈনিক লা রিপাবলিকাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে গ্রাসম্যান বলেছেন, অনেক বছর ধরে আমি গণহত্যা শব্দটি এড়িয়ে গিয়েছি, কিন্তু আজ যেসব ছবি দেখছি, যেসব মানুষের সঙ্গে কথা বলছি, তাতে আর নিজেকে থামাতে পারছি না। গ্রসম্যানের মতে এই শব্দটা একবার মুখে আনলে সেটি বরফ ধসের মতো বড় হয়ে যায়। এটি শুধু শব্দ নয়, এর সঙ্গে যুক্ত হয় আরো ধ্বংস, আরো যন্ত্রণা। ইসরায়েলি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত গ্রসম্যান 2018 সালে দেশটির সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ইসরায়েলের প্রাইজ পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সোচ্চার। তার সাহিত্যকর্ম অনুদিত হয়েছে বহু ভাষায়। গাজার দুর্ভিক্ষ এবং মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল ও দুর্ভিক্ষ এই দুটি শব্দ একসঙ্গে উচ্চারণ করাই আমার কাছে ভয়ঙ্কর। আমরা যারা একসময় ইতিহাসের ভয়ানতম গণহত্যার শিকার হয়েছিলাম, তাদের মানবিকতা নিয়ে আরো সংবেদনশীল হওয়ার কথা ছিল। গ্রসম্যানের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরায়েলের গাজা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনা তুঙ্গে। কয়েকদিন আগেই দেশটির একটি বড় মানবাধিকার সংস্থা গাজার পরিস্থিতিকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।